হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকেও আমরা একটা গ্রুপ ডিসকাশন নিয়ে চলে এসেছি। এই গ্রুপ ডিসকাশনের বিষয় হচ্ছে বিভিন্ন প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তোরা সকলে রেডি তো? আচ্ছা, শুরু করছি। সার্ক এর সি এর অর্থ কি? সার্ক বলতে SAA এখানে যে সি লাস্টে বলছে না, এই সিটা কাকে রিপ্রেজেন্ট করে? অপশন দিয়েছে কমিটি, কনফারেন্স, কমনওয়েলথ নাকি কোঅপারেশন। তাহলে সার্ক বানানটির মধ্যে শেষে যে সিটা রয়েছে সে সি দ্বারা কাকে রিপ্রেজেন্ট করে? কমিটি, কমনওয়েলথ, কনফারেন্স নাকি কোঅপারেশন? কেউ কি পারবি? কোঅপারেশন। আচ্ছা, তাহলে সার্ক যে ওয়ার্ডটি রয়েছে তার প্রতিটা লেটারের কাকে কাকে রিপ্রেজেন্ট করে বা সার্কের ফুল ফর্ম কি বল? সাউথ এশিয়ান হ্যাঁ, অ্যাসোসিয়েশন হ্যাঁ, ফর হ্যাঁ। রিজিওনাল কোঅপারেশন। আচ্ছা, তাহলে সাউথ সার্কের ফুল ফর্ম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তাহলে সার্ক কেন গঠিত হলো? সমস্ত দেশকে সমস্ত দেশ কেন? সাউথ এশিয়া মানে কি? দক্ষিণ এশিয়া যে সমস্ত দেশগুলি রয়েছে সেই সমস্ত দেশগুলি একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য এই সার্ক নামক সংস্থা বা সংগঠনটা কিন্তু গঠিত হয়েছিল। এখানে প্রশ্ন আসতে পারে যে সার্ক কেন গঠিত হয়েছিল? তাহলে দক্ষিণ এশিয়ার যে সমস্ত দেশগুলি রয়েছে সেই সমস্ত দেশগুলিকে একে অপরের সহযোগিতা করবার জন্য সার্ক গঠিত হয়েছিল। ফুল ফর্ম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। কোঅপারেশন মানে কি? সহযোগিতা। আচ্ছা, এই সার্কটা কবে গঠিত হয়েছিল? 1985 সালে। আচ্ছা, যার হেডকোয়ার্টার কোথায় আছে? নেপালের কাঠমান্ডুতে রয়েছে। আচ্ছা, সার্কের বর্তমানে কতগুলো সদস্য দেশ রয়েছে কেউ বলতে পারবি? 8টা। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, একটা অপশন দিয়ে দিল যে নিচের কোনটি সার্কের সদস্য দেশ নয়। তাহলে মাথায় রাখবে কি কি? পাকিস্তান, আফগানিস্তান। 8টা বলেছি, পাকিস্তান, আফগানিস্তান, ভারত। কটা হলো? 3টে। আচ্ছা, নেপাল, ভুটান, বাংলাদেশ। কটা হলো? 6টা। শ্রীলঙ্কা আর মালদ্বীপ। এই 8টা হলো সার্কের সদস্যভুক্ত দেশ। পাকিস্তান, আফগানিস্তান, ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ। বুঝতে পারলি? তাহলে দেখ, সার্ক থেকে আর কিছু বেশি কিছু করার প্রয়োজন নাই। আচ্ছা, নেক্সট প্রশ্ন। সর্বপ্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার কে পান? সর্বপ্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার কে পান? অপশন দিলীপ কুমার নাকি বীরেন্দ্রনাথ সিরকার নাকি দেবিকা রানী নাকি ভানু আথাইয়া। প্রথম দাদা সাহেব পুরস্কার কে পান? কে বলবি এটা? যা বলবি শোন, এটা তো আমরা গ্রুপ ডিসকাশন করছি, ভুল ত্রুটি হতেই পারে। আচ্ছা, যা বলবি জোরে বলবি, ঠিক আছে? আচ্ছা বল, তাহলে দাদা সাহেব ফালকে কে পুরস্কারটা প্রথম পান? দেবিকা রানী। দেখ, যখনই বললাম যে জোরে বলবি তখন সঠিক উত্তর দিচ্ছিস। যা করবি একবারে বুক ফুলিয়ে বলবি। ভুল তো সকলেরই হতে পারে, মানুষ মাত্রাই ভুল হয়। আচ্ছা, তাহলে দেবিকা রানী হলো। আগে জানবো দাদা সাহেব ফালকে পুরস্কার কি না, ভারতে চলচ্চিত্রের যে সমস্ত পুরস্কারগুলো দেওয়া হয় সব থেকে কিন্তু ভারতের যে চলচ্চিত্রের মধ্যে সবচেয়ে বড় পুরস্কার হলো কিন্তু দাদা সাহেব ফালকে পুরস্কার। হলো? তাহলে ভারতের চলচ্চিত্রের সবচেয়ে বড় পুরস্কারের নাম দাদা সাহেব ফালকে পুরস্কার। যে দাদা সাহেব ফালকে পুরস্কারটা দেওয়া হচ্ছে 1969 সাল থেকে। আচ্ছা, সেই 1969 সালে প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছিল? এই মাত্র বললেন দেবিকা রানী। আচ্ছা, তাহলে এখানে আনসার হয়ে গেল দেবিকা রানী। যদি এখানে বলতো যে প্রথম বাঙালি কোন ব্যক্তিত্ব যে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম পেয়েছিল, না ও অস্কার পেয়েছিল? সত্যজিৎ রায় অস্কার। অস্কারটা কি এবারে ইন্টারন্যাশনাল বেসিসে ধরা হচ্ছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেওয়া হয়। আমি ভারতের রেসপেক্টিভ আলোচনা করছি। তাহলে তখন হয়ে যায় বীরেন্দ্রনাথ সিরকার। তাহলে কি যদি বলা হয় ভারতের সর্বপ্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার কে পান? দেবিকা রানী 1969-এ। তার পরের বছরে পেয়েছিল বীরেন্দ্রনাথ সিরকার, যিনি বাঙালি ছিলেন। তাহলে এখানে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। যদি বলা হয় প্রথম বাঙালি ভারত তোর দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছে? বাঙালি বললে দেবিকা রানী কেন? বীরেন্দ্রনাথ সিরকার। আর যদি বাঙালি ওয়ার্ডটা না দেয় তাহলে কিন্তু দেবিকা রানী পেয়েছিল 1969-এ আর বীরেন্দ্রনাথ সিরকার পেয়েছিল 70-এ। হলো? আচ্ছা, দিলীপ কুমার কিসের জন্য পেয়েছিল? দিলীপ কুমার হচ্ছে ভারতের প্রথম ফিল্ম ফেয়ার যে
অ্যাওয়ার্ডটা দেওয়া হয় প্রথম ভারতীয় পেয়েছিল বা প্রথম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিল দিলীপ কুমার। আচ্ছা, ফিল্ম ফেয়ার কি না, আমি মাত্র বললাম চলচ্চিত্র যতগুলো উৎসব বলছি অ্যাওয়ার্ড দেয় তার মধ্যে সবচেয়ে বড় দাদা সাহেব ফালকে। আর এই ফিল্ম ফেয়ারটাও কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতেই দেওয়া হয়ে থাকে। এটা কিসের ওপর দেওয়া হয় না, হিন্দি ফিল্মের ওপর। হিন্দি ফিল্মের ওপর যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয় তার মধ্যে একটি হচ্ছে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। এই ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড যদি বলা হয় সর্বপ্রথম কে পেয়েছে, তখন কিন্তু দিলীপ কুমার হলো। তাহলে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড সর্বপ্রথম কে পান, দিলীপ কুমার। যদি বলে দাদা সাহেব ফালকে পুরস্কার সর্বপ্রথম কে পান, দেবিকা রানী। যদি বলে বাঙালি কে পান, বীরেন্দ্রনাথ সিরকার। আর অপশন আছে ভানু আতায়া। ভানু আতায়া কি হয়েছিল সর্বপ্রথম কি বাঙালি যিনি অস্কার পেয়েছিল, প্রথম ভারতীয় বাঙালি যে অস্কার পেয়েছিল, ভারতীয় ভানু আতায়া পেয়েছিল। আচ্ছা, সে অস্কারটা কিসের জন্য পেয়েছিল, মাথায় রেখে কাস্টম ডিজাইনের জন্য, পোশাক ডিজাইনের জন্য কিন্তু সে পেয়েছিল। তাহলে বুঝতে পারলি, তাহলে সর্বপ্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পান দেবিকা রানী। নেক্সট প্রশ্ন, ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুশিক নামে অভিহিত করেন? ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুশিক নামে অভিহিত করেন? অপশন বলছে ইব্রাহিম লোদি, নাকি সিকান্দার লোদি, নাকি শিবাজি, নাকি টিপু সুলতান। অপশনগুলো আমরা বলছি, দেখ, ইব্রাহিম লোদি, নাকি সিকান্দার লোদি, নাকি শিবাজি, নাকি টিপু সুলতান। শিবাজি। ঔরঙ্গজেব শিবাজিকে বলেছিল পার্বত্য মুশিক। কেন বলেছিল? দেখ, যখন ঔরঙ্গজেব রাজত্ব করছে সেই মুহূর্তে কিন্তু মারাঠা শক্তির কিন্তু আত্মপ্রকাশ ঘটছে বা আস্তে আস্তে শক্তি সঞ্চয় করতে থাকছে। সেই সময় দেখা গেছে মারাঠাদের সাথে মারাঠা তো তাই শিবাজি মহারাজদের সাথে কিন্তু মুঘলদের কিন্তু নানাভাবে কিন্তু যুদ্ধ হচ্ছে, সংঘর্ষ হচ্ছে। তো মুঘল সাম্রাজ্য এত বড় সাম্রাজ্য, আর সেই মুহূর্তে তোর শিবাজি হচ্ছে তার সাম্রাজ্য সেই গড়ে তুলছে, তাহলে ইন জেনারেল কি হবে, মুঘলদের থেকে তুলনায় শক্তিটা কম হবে। সেই সময় ঔরঙ্গজেব কি করছে না, নানা প্রকারে শিবাজিকে আক্রমণ করতে যাচ্ছে। শিবাজি তখন কি করতো, তখনকার দিনে কি বলতো, একটা দুর্গ থেকে কিন্তু আর একটা দুর্গে যাওয়ার জন্য ভিতরে আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গ থাকতো, তাই তো। তখন কি করতো, ধর একটা দুর্গে তো শিবাজি আছে, মুঘল সম্রাটরা জানতে পেরে গেছে যে ওই দুর্গতে শিবাজি আছে, ওরা কি করেছে, দুর্গটা চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে শিবাজি কি করতো, ওই যখনই দেখেছে যে আমি এখান থেকে বেরোনো সম্ভব হবে না, তালি মারা যাবো, তখন কি করতো, সে সুড়ঙ্গতে অন্য একটা দুর্গে চলে যেত। এর জন্য ঔরঙ্গজেব কিন্তু শিবাজিকে পার্বত্য মুশিক বলেছে। পার্বত্য মুশিক, মুশিক মানে কি, ওই ইন্দুর গর্ত দেখবে এক সাইডে চলে যায় না, তাই বলেছিল ঔরঙ্গজেব শিবাজিকে পার্বত্য মুশিক। তাই এখান থেকে বলতে পারে যে শিবাজিকে পার্বত্য মুশিক কে বলেছিল, এভাবে প্রশ্ন আসতে পারে, কি হবে, ঔরঙ্গজেব। আর বলতে পারে ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুশিক হলো। আচ্ছা, তারপরে নেক্সট, তাহলে ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুশিক বলেছে, শিবাজিকে। আচ্ছা, ইব্রাহিম লোদি, সিকান্দার লোদি এখান থেকে বলছে, তাহলে জেনে না, ইব্রাহিম লোদি পরবর্তীকালে আলোচনা করব, প্রথম পানিপথের যুদ্ধে বাবরের কাছে হেরে গেছিল। হ্যাঁ, আর সিকান্দার লোদি কি করেছিল বলতে, দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট বিরাট। একটা আগ্রা শহরে প্রতিষ্ঠা করেছিল, আগ্রা শহরে প্রতিষ্ঠা কে করেছিল, সিকান্দার লোদি। আর একটা সিকান্দার লোদি আছে, আমি বলেছিলাম সে গুলরাকি ছদ্মনামে কি পার্সিয়ান কবিতা লিখতো, তাই তো। তাহলে সিকান্দার লোদি থেকে দুটো কিওয়ার্ড মনে রাখবি, একটা হচ্ছে আগ্রা শহরের প্রতিষ্ঠাতা, আর একটা কি গুলরাকি ছদ্মনামে পার্সিয়ান কবিতা লিখতো, পার্সি ভাষায়। হ্যাঁ, আচ্ছা, টিপু সুলতান তো মাইসোর যখন হায়দার আলীর পুত্র, হ্যাঁ, টিপু সুলতান হায়দার আলীর পুত্র, আর মহীশূরে সে সাম্রাজ্য শাসন করতো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ভারতের তোতা পাখি নামে কে পরিচিত ছিলেন? আগে তার আমি বলে রাখি যে প্রশ্নগুলো সমস্ত ধরনেরই রয়েছে, হ্যাঁ, ইজি, মডারেট, হার্ড সব রকমই রয়েছে। তো আমি এই প্র্যাকটিসটা এমনভাবে তৈরি করেছি যাতে তুমি এসএসসি দাও বা সিজি, তুমি আরআরবি দাও, ডাব্লিউপি দাও, যাতে সবেতেই হেল্পফুল হয়, ঠিক আছে। আচ্ছা, ভারতের তোতা পাখি নামে কে পরিচিত ছিল? কাকে ভারতের তোতা পাখি বলা? এটা কত ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু কত সহজ প্রশ্ন, কেউ বল। আমির খসরুকে বলা হয়ে থাকে। আচ্ছা, আমির খসরুকে কেন ভারতের তোতা পাখি বলা হতো না, তার হচ্ছে সঙ্গীত বা সে এত ভাষা, বিভিন্ন ভাষা সংক্রান্ত দক্ষ ছিল, এজন্য তাকে ভারতের তোতা পাখি বলা হয়, ঠিক আছে। আচ্ছা, অপশন, যদিও আমি অপশনগুলো বলা হয়নি, অপশনগুলো ছিল লতা মঙ্গেশকর, নাকি পণ্ডিত রবিশঙ্কর, নাকি কালিদাস,
নাকি আমির খসরু? আনসার আমির খসরু। তাহলে আমির খসরু আর বেশি ইয়ে করছি না। আচ্ছা, আমির খসরু সম্ভবত আচ্ছা তাকে এই মুহূর্তে মনে আসছে না। লতা মঙ্গেশকর, লতা মঙ্গেশকরকে কি আমরা নামে জানি? ভারতের স্বর কোকিলা হ্যাঁ। বা সুর কোকিলা লতা মঙ্গেশকর। আগের দিন একটা পড়েছিলাম লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড কোন স্টেটে দেওয়া হয়? মধ্যপ্রদেশ। আচ্ছা, পণ্ডিত রবিশঙ্কর পণ্ডিত রবিশঙ্কর সেতার, পণ্ডিত রবিশঙ্কর সেতার সাথে যুক্ত। সে প্রথম গ্র্যামি পুরস্কার পেয়েছিল, যেটার নাম কি ছিল? অ্যালবামটার নাম হ্যাঁ মিস্ট ওয়েস্ট মিস্ট ইস্ট, তাই তো? আর যদি বলা হয় প্রথম মহিলা, তানভীর শাহ হলো। আচ্ছা, কালিদাস, কালিদাসকে কি জানি আমরা? ভারতের ভারতের মহাকবি। ভারতের মহাকবি কে? কালিদাস। আচ্ছা, তার সে অনেক কাব্য রচনা করেছে এবং কি নাটক রচনা করেছে, তাই তো? আচ্ছা, কাব্য, প্রথম কাব্য কি আছে? মেঘনাথ পদকাব্য, মেঘনাথ পদ মাইকেল মধুসূদন দত্তের। আমি বলেছিলাম ঋতু সংহার। সর্বপ্রথম কালিদাসের কাব্য যদি বলা হয় ঋতু সংহার। এছাড়া আরো রয়েছে তোর মেঘদূত আছে। আচ্ছা, অভিজ্ঞান শকুন্তলা, ওটা নাটক, নাটক আর কাব্যগুলি দিছি। তাহলে কি প্রথম কালিদাসের কাব্য বললে ঋতু সংহার, এটি প্রথম। আরো যেগুলো লিখেছে মেঘদূত আছে, কুমার সম্ভব আছে, রঘুবংশ আছে, এগুলো সব কি কাব্য। আর নাটক প্রথম যদি বলা হয় মালবিকা অগ্নিমিত্রম, তাই তো? শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা যে পুষ্যমিত্র শুঙ্গ, তার ছেলে ছিল অগ্নিমিত্র, ঠিক আছে? ওই নিয়ে একটা রচনা করেছিল কালিদাস, সেটা হচ্ছে মালবিকা অগ্নিমিত্রম, যেটা কালিদাসের সর্বপ্রথম লেখা নাটক হলো। আরো নাটক কি রয়েছে? বিক্রম বর্ষীয় রয়েছে, অভিজ্ঞান শকুন্তলম রয়েছে, তাই তো? তাহলে কালিদাসের কাব্য কোন কোনগুলো রয়েছে? প্রথম ঋতু সংহার, মেঘদূত, আর কুমার সম্ভব, আর রঘুবংশ। আর যদি নাটক বলা হয় তাকে সর্বপ্রথমে কি আছে? মালবিকা অগ্নিমিত্রম, তারপরে বিক্রম বর্ষীয়, তারপর অভিজ্ঞান শকুন্তলম, এগুলো আছে। তাহলে এখান থেকে শুধুমাত্র নামগুলো জানবো আর প্রথম কোনগুলো সেগুলো জানবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভারতের তোতা পাখি বলা হয় আমির খসরুকে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের বা ঘূর্ণিবাতের নাম কি? বিভিন্ন এক্সামে কিন্তু এই ঘূর্ণিঝড় থেকে প্রশ্ন এসেই যায়। আর আমরা ভারতে কি জানি যে প্রতি বছর একটা না একটা সাইক্লোন চলেই আসে, তাই তো? আচ্ছা, তাহলে ওই ক্যারিবিয়ান সাগর বা যেখানে তোর ওয়েস্ট ইন্ডিজ আর রয়েছে রে, ওখানে যে ঘূর্ণিঝড়টা হয় তার নাম কি? অপশন দিচ্ছে সাইক্লোন, হ্যারিকেন, টাইফুন নাকি টর্নেডো। ক্যারিবিয়ান সাগরে যে ঘূর্ণিঝড়টা হয় তার নাম কি? সাইক্লোন, হ্যারিকেন, টাইফুন, টর্নেডো। বল। হ্যারিকেন। আচ্ছা, সাইক্লোন কোথায় হয়? আমাদের এখানে হয়, অর্থাৎ বঙ্গোপসাগরে এবং আরব সাগরে যে ঝড়গুলো হবে সমস্ত ঝড়গুলোই কি হবে? সাইক্লোন হলো। তাহলে আমাদের ভারতে যে ঝড়গুলো হয় সেগুলো সবই কি সাইক্লোন হয়। আচ্ছা, হ্যারিকেন জানলাম ক্যারিবিয়ান সাগরে। আচ্ছা, টাইফুন দক্ষিণ চীন সাগরে কিন্তু মেইনলি টাইফুন। আর টর্নেডো হচ্ছে সবথেকে আমেরিকাতে হয়। আমেরিকাতে হয় সবথেকে বিধ্বংসী ঘূর্ণিঝড় হচ্ছে টর্নেডো। কিন্তু গর্জনশীল 40 বলা হয়। কোথায় গর্জনশীল 40 হয়? গর্জনশীল 40 আয়ন বায়ু তো। ও আচ্ছা, সরি। আয়ন বায়ু দক্ষিণ গোলার্ধে, যখন বলে দিলাম আয়ন বায়ু নয়, পশ্চিমা বায়ু তোর 30 থেকে 45 ডিগ্রি বা 30 থেকে 60 ডিগ্রির মধ্যে প্রবাহিত হয়, তাই তো? মেনলি এই জায়গাটাতে প্রবাহিত হয়। তো উত্তর গোলার্ধে স্থলভাগের বিস্তার বেশি, দক্ষিণ গোলার্ধে ওয়ার্ল্ডের ম্যাপটা দেখলে দেখবি দক্ষিণ গোলার্ধে জলভাগের বিস্তারটা বেশি। তাহলে যখন বায়ুটা প্রবাহিত হয় তখন কি হয়? স্থলভাগে বাধাপ্রাপ্ত হওয়ার জন্য স্পিডে প্রবাহিত হয় না, কিন্তু জলভাগে কি কোনো বাধা না পাওয়ার জন্য বায়ুটা খুব স্পিডে প্রবাহিত হয়, তাই তো? এবং বিভিন্ন আওয়াজ করে করে যায়। 40 ডিগ্রি অক্ষরেখায় তাকে বলা গর্জনশীল 40, 50 ডিগ্রি বলে ক্রোধমত্ত 50, 60 ডিগ্রি অক্ষরেখায় বলা হয় তীক্ষ্ণ চিৎকারকারী 60। এগুলো সব বিষয়গুলো আছে, ওটা আলাদা বিষয়। এটা হচ্ছে বায়ু রিলেটেড, তুই যেমন বায়ু রিলেটেড, কিন্তু এখানে বায়ু রিলেটেড না, এটা হচ্ছে ঘূর্ণিঝড়, ঠিক আছে? তাহলে ক্যারিবিয়ান সাগরে যে ঘূর্ণিঝড়টা হয় তাকে বলা হয় হ্যারিকেন। ক্যারিবিয়ান সাগরে আবার হাতি হ্যারিকেন ধরিয়ে দেয় ঘূর্ণিঝড়, বুঝলি? আচ্ছা, নেক্সট প্রশ্ন,
কোন দুটি গ্রহের মধ্যবর্তী স্থানে গ্রহাণুপুঞ্জ অবস্থান করে? কোন দুটি গ্রহের মধ্যবর্তী স্থানে গ্রহাণুপুঞ্জ অবস্থান করে? দেখ, আমি যখন গ্রহরূপে পৃথিবী পড়িয়েছিলাম তখন কিন্তু এই বিষয়টা খুব ভালোভাবে বুঝিয়েছিলাম। অপশন বলছে বুধ আর শুক্র এই দুটি গ্রহের মাঝখানে থাকে, নাকি পৃথিবী আর মঙ্গলের মধ্যে থাকে, নাকি মঙ্গল বৃহস্পতির মধ্যে থাকে, নাকি শুক্র আর পৃথিবীর মধ্যে থাকে? বল। মঙ্গল এবং বৃহস্পতি। আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, কারণ ডিটেলসে আমার ভিডিও করা আছে, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা কিন্তু ডিটেলসের ভিডিওটা দেখে নিতে পারো। আমি কি বলেছিলাম, অ্যাস্ট্রয়েড কি না বিভিন্ন নক্ষত্রে বিভিন্ন গ্রহগুলো যেমন নক্ষত্রের চারিদিকে ঘুরছে, অ্যাস্ট্রয়েডগুলো ঘুরছে, দুটি গ্রহের মধ্যবর্তীতে থাকে, সেগুলো হচ্ছে কি না মঙ্গল আর বৃহস্পতি, অর্থাৎ অন্তস্থ গ্রহ এবং বহিস্থ গ্রহ মাঝখানে থাকে। এখানে মঙ্গল বৃহস্পতি না দিয়ে এটাও বলতে পারে যে অন্তস্থ গ্রহ এবং বহিস্থ গ্রহ, তাহলে এটাই অ্যান্সার হবে। হলো, নেক্সট প্রশ্ন দেখ, বলছে ভারতের সংসদ কি নিয়ে গঠিত হয়? ভারতের সংসদ কি নিয়ে গঠিত হয়? অপশন বলছে রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা নিয়ে, নাকি লোকসভা ও রাজ্যসভা নিয়ে, নাকি লোকসভা বিধানসভা নিয়ে, নাকি বিধানসভা বিধান পরিষদ ও লোকসভা নিয়ে? বল। রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা। হ্যাঁ, আমরা মেনলি দেখেছি পার্লামেন্টে দুটি কক্ষ, একটা যে উচ্চ কক্ষ হচ্ছে রাজ্যসভা, নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা, কিন্তু ম্যাক্সিমাম ছিল ওইটাই অ্যান্সার করতে চলে আসে যে দুটো কক্ষ, একটা উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, রাজ্যসভা, লোকসভা। কিন্তু রাষ্ট্রপতিকেও ভারতের পার্লামেন্টের একটা অবিচ্ছেদ্য অংশ হিসাবে ধরা হয়। তাহলে আনসার কি হবে? তিনটাই হবে কিন্তু। তাহলে ভারতের পার্লামেন্ট কি নিয়ে গঠিত? রাষ্ট্রপতিও থাকতে হবে, রাজ্যসভা থাকবে আর লোকসভা থাকবে। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, যে অস্পৃশ্যতা দূরীকরণ বা অ্যাবলিশ আনটাচেবিলিটি, ঠিক আছে, অস্পৃশ্যতা দূরীকরণ ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বর্ণিত রয়েছে? অস্পৃশ্যতা দূরীকরণ কত নম্বর আর্টিকেলে বলা রয়েছে? অপশন বলছে 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর, নাকি 18 নম্বর। এই অস্পৃশ্যতা দূরীকরণ মানে কি, যে তুই নিজ জাতির ছেলে, তোকে আমি ছুবো না, তুই উঁচু জাতির ছেলে, তোর কাছে থাকলে আমাকে সানটান করতে হবে না, এরকম বিষয়। বুঝতে পারছিস? আমাদের এখনো মানে এই কুসংস্কারটা থেকে এখনো মানুষ বেরিয়ে উঠতে পারে। এটা সংবিধানের কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? 17 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। দেখ, এগুলো কিন্তু সবগুলো কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পড়ে বা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে, তাই তো? আচ্ছা, 15 নম্বর তাহলে এতে কি বলা হয়েছে? আরে বলে এই চারটি 15, 16, 17, 18 চারটেই কিন্তু কিসের সাথে? সাম্যের অধিকারের সাথে যুক্ত, সাম্যের অধিকারের সাথে কিন্তু যুক্ত। আর 15 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে বল? জাতি, ধর্ম, ভাষা সব নির্বিশেষে প্রতিটি মানুষ আইনের চোখে সমান, এটি বলেছে 15 নম্বর আর্টিকেলে। 16 নম্বরে কি বলা হয়েছে? যে একটি চাকুরির পরীক্ষা এরকম নয় যে তুমি নিচু কাস্টের বলে তোমাকে সুযোগ বেশি দেবো, তুমি ইয়ে বলে তোমাকে কম দেবো, বা তুমি এরকম নেতা পরিবারের ছেলে বলে তোমাকে এত দেবো। মানে কি, বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে কিন্তু সবাই সমান সুযোগ পাবে। এটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? 16 নম্বর। তাহলে 15 বলা হচ্ছে সব দিক থেকে মানুষ সমান, 16 বলা হচ্ছে চাকরি রিলেটেড, 17 কি অস্পৃশ্যতা দূরীকরণ বা অ্যাবলিশ দ্য আনটাচেবিলিটি। আর 8 নম্বর ধারাতে আমি যখন প্রথম এই গ্রুপ ডিসকাশনে প্রথম প্র্যাকটিস সেট করে তখন কিন্তু ছিল এটা, যে 18 নম্বর এই বিষয়টা আমি বলেছিলাম যে কি না শুধুমাত্র শিক্ষক আর সামরিক ক্ষেত্রে যারা কাজ করে বা আর্মিতে কাজ করে তারা ছাড়া কোনো উপাধি গ্রহণ করতে পারবে না। এই দুটি পেশার লোক শুধু উপাধি গ্রহণ করতে পারে। হলো, একটি হচ্ছে শিক্ষক আর একটা হচ্ছে সেনাবাহিনী। এটাই বলা হয়েছে 18 নম্বর আর্টিকেলে, যে শিক্ষক আর সামরিক কাজে যুক্ত ব্যক্তিরা ছাড়া কেউ কিন্তু কোনো প্রকার উপাধি গ্রহণ করতে পারবে না। বুঝতে পারলি? আচ্ছা, তাহলে অস্পৃশ্যতা দূরীকরণ কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? 17 নম্বর। বিরাট ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ এটা। আচ্ছা, তারপর নেক্সট প্রশ্ন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন দেশের সহায়তায় ভিলাই স্টিল প্ল্যান্ট গড়ে ওঠে? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কি, দেখ প্রশ্ন থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। যেমন ভিলাই স্টিল প্ল্যান্টটা কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গড়ে উঠেছে? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মোট মাথায় রাখবি 3টে স্টিল প্ল্যান্ট গঠিত হয়েছিল। কটা স্টিল প্ল্যান্ট গঠিত হয়েছিল? 3টে স্টিল প্ল্যান্ট গঠিত হয়েছিল। কি কি? একটা হচ্ছে ভিলাই, একটা হচ্ছে রৌড়কেল্লা, আর একটা হচ্ছে আমাদের দুর্গাপুর। ঠিক আছে, 3টে স্টিল প্ল্যান্ট গঠিত। তাহলে কিন্তু প্রশ্ন আসবে, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতে কয়টি স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছে? 3টি। কি কি? ভিলাই, ভিলাইটা কোথায় আছে? সিজি, ছত্তিশগড়ের ভিলাই। আচ্ছা,
আর রৌরকেল্লা কোথায় আছে? ওড়িশা। আর তোর দুর্গাপুর পশ্চিমবঙ্গে। আচ্ছা, প্রশ্নটা এখান থেকে বলেছি যে ভিলাইটা কোন দেশ সাহায্য করেছিল গড়ে উঠতে? অপশন বলছে রাশিয়া, ব্রিটেন, জার্মানি নাকি ইউক্রেন? রাশিয়া। তাহলে আমরা জানতে পারছি কি যে ভিলায় যে স্টিল প্ল্যান্টটা গড়ে উঠেছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন দেশ সাহায্য করেছিল? রাশিয়া। আচ্ছা তাহলে বল রৌরকেল্লাতে যেটা হয়েছে সেটা কোন দেশ সাহায্য করেছিল? জার্মানি। পশ্চিম জার্মানি বা শুধু জার্মানি। যদি জার্মানি অপশন থাকে তো ভালো, আর যদি পশ্চিম জার্মানি থাকে সেটা আরো ভালো। দুটোই জেনে আছি আমরা। আচ্ছা, আর আমাদের দুর্গাপুরেরটা ব্রিটেন। হলো। তাহলে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মোট 3টে স্টিল প্ল্যান্ট ভারতে গড়ে উঠেছিল। দুর্গাপুরে রয়েছে ব্রিটেনের সহায়তায়, ভিলায় রয়েছে কি রাশিয়ার সহায়তায়, আর তোর ওড়িশাতে রয়েছে রৌরকেল্লা যেটা হচ্ছে পশ্চিম জার্মানি বা জার্মানির সহায়তায়। বুঝতে পারলি? আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখ, অপারেশন ফ্লাড কথাটি কিসের সাথে যুক্ত? অপারেশন ফ্লাড কথাটি কিসের সাথে যুক্ত? অপশন বলছে বন্যা নিয়ন্ত্রণ। দেখ ফ্লাড মানেই বন্যা, অপশন দিয়ে দিয়েছে, ম্যাক্সিমাম ছেলে যারা পড়ে যাবে না তারা ওইটাই করবে। আচ্ছা, বন্যা নিয়ন্ত্রণ, অপশন বি দুগ্ধ উৎপাদন, নাকি সি গম উৎপাদন, নাকি জল সংরক্ষণ? অপারেশন ফ্লাড, হ্যাঁ দুগ্ধ। আচ্ছা, অপারেশন ফ্লাডটা, আচ্ছা দুগ্ধ বিপ্লব তো মাথায় রাখি, ভারত কিন্তু দুধ উৎপাদনে ফার্স্ট স্থানে আছে। ওটা পৃথিবীর মধ্যে কিন্তু ভারত দুধ উৎপাদনে 1 নম্বরে আছে। আচ্ছা, দুধের বালতি কাকে বলা হয়? হরিয়ানার কারনালকে, তাই তো? আচ্ছা, আর হচ্ছে ডেয়ারি ডেভেলপমেন্ট ইনস্টিটিউট রয়েছে কিন্তু গুজরাটে আনন্দ, তাই তো? আচ্ছা, আর দুধের সাথে যুক্ত বা কাকে শ্বেত বিপ্লবের জনক বলা হয়ে থাকে? দুধের সাথে, দুধ মানে কি? শ্বেত বিপ্লব। দুধের রং সাদা, শ্বেত মানে সাদা, তাহলে শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? ভার্গিস কুরিয়ানকে। তাহলে শ্বেত বিপ্লবের জনককে ভার্গিস কুরিয়ান। আচ্ছা, বন্যা নিয়ন্ত্রণ কিচ্ছু নয়, গম উৎপাদন নয়, গম উৎপাদন কার সাথে যুক্ত? সবুজ বিপ্লব। ভেরি গুড। আর জল সংরক্ষণ কিছু নেই সেরকম। আচ্ছা, নেক্সট প্রশ্ন, একটি স্টিম ইঞ্জিনে রূপান্তরিত হয়। ডাব্লিউপি বা স্টেট লেভেল এক্সামেতে কিন্তু এরকম বিরাট প্রশ্ন দেয় যে শক্তি রূপান্তর। আমরা জানি শক্তি অবিনশ্বর, শক্তিকে আমরা সৃষ্টিও করতে পারি না, ধ্বংসও করতে পারি না, শুধুমাত্র ট্রান্সফরমেশন হয়ে যায়। একটা শক্তি থেকে আরেকটা শক্তি শুধু জাস্ট ট্রান্সফার হয়ে যায়। শক্তি আমরা তৈরিও করতে পারবো না বা শক্তি আমরা ধ্বংসও করতে পারবো না। সেরকম আমি বলছি স্টিম ইঞ্জিনে শক্তিটা কিসের থেকে কিসে রূপান্তরিত হয়? অপশন বলছে তাপ শক্তি থেকে শব্দ শক্তি, তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, নাকি বৈদ্যুতিক শক্তি থেকে শব্দ শক্তি, নাকি যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি। দেখ আরেকবার ধীরে ধীরে বলছি, তাপ শক্তি থেকে শব্দ শক্তিতে, নাকি তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে, নাকি বৈদ্যুতিক শক্তি থেকে শব্দ শক্তিতে, নাকি যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তিতে? আচ্ছা, কেউ পারবে কি? বল। তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি। একদম। স্টিম ইঞ্জিনটা কি কয়লাটাকে পুড়িয়ে তাপ উৎপন্ন করছে, যেটা জলীয় বাষ্প, জলের সাথে সাহায্য করে জলীয় বাষ্প উৎপন্ন করছে। তাহলে জলীয় বাষ্প যেহেতু আমরা কয়লা থেকে ধরবো, কয়লা থেকে পুড়িয়ে কি তাপ উৎপন্ন করছে, তাপটা উৎপন্ন হওয়ার পর যে শক্তিটা আছে তাপ শক্তি, সেইটার মাধ্যমে কি যন্ত্রটা চলছে বা যন্ত্রটা চলছে, মানে যান্ত্রিক বিষয়টা ঘটছে। তাহলে কি স্টিম ইঞ্জিন চলা মানে কি তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি রূপান্তর হয়ে যাচ্ছে। তাহলে কি শক্তির কোনো শেষ বা শুরু নেই, শুধুমাত্র শক্তি একটা থেকে আর একটা শক্তি রূপান্তর হয় বা ট্রান্সফার হয়। ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? বিভিন্ন ভিটামিনের কিন্তু রাসায়নিক নাম বা কেমিক্যাল নেম কিন্তু বিরাট পরীক্ষায় এসে যায়। ভিটামিন ডি এর রাসায়নিক নাম অপশন বলছে রেটিনল, নাকি থিয়ামিন, নাকি অ্যাসকর্বিক অ্যাসিড, নাকি ক্যালসিফেরল। ক্যালসিফেরল। আচ্ছা, আর কিভাবে মাথায় রাখবো আমরা? দেখ বলি যে তুই রোদে দাঁড়ালে, তুই দাঁড়ালে হাড়টা শক্ত হবে, ভিটামিন ডিটা পাচ্ছিস তুই, তাই তো? আচ্ছা, হাড় কি নিয়ে গঠিত? দুটো প্রধান উপাদান, একটা ক্যালসিয়াম, একটা ফসফরাস, তাই তো? ফসফরাস আর ক্যালসিয়ামের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে বলি মানুষের এত বিষ খাওয়ার ফলে, বিষ বলতে যে সবজি ফবজি সব বিষ খাচ্ছি, এইগুলো খাওয়ার ফলে মানুষের শরীরে ক্যালসিয়াম আর ফসফরাসের কিন্তু পরিমাণ কমে যাচ্ছে। এর জন্যই মানুষ একটু আগেকার দিনে মানুষ দেখবি পড়ে গেছে, হাত পা ভাঙেনি। হাড়ের ক্যালসিয়াম ফসফরাসের পরিমাণ কমে যাচ্ছে বলে মানুষ একটু পড়ে গেলে হাত পা ভেঙে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? একমাত্র দুটি কারণ, একটা ক্যালসিয়াম আর ফসফরাস, এই দুটো কম হয়ে যাচ্ছে বলে দিনকে দিন। বুঝতে পারলি? তাহলে কি এই যেটা বলছিলাম যে সূর্যের তাপ থেকে আমরা কি পাই? ক্যালসিয়াম পাই, তাই তো?
বা সূর্যের তাপ থেকে সরি সূর্যের তাপ থেকে ক্যালসিয়াম, সূর্যের তাপ থেকে ভিটামিন ডি পাই, যেটা আমাদের হাড় শক্ততে কাজে লাগে। আচ্ছা, হাড় মানে কি? ক্যালসিয়াম রিলেটেড বিষয়। তাহলে ক্যালসিয়াম থেকে ক্যালসিফেরল আরামসে বলে দিতে পারি। তাহলে ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। আচ্ছা, ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল। আচ্ছা, ভিটামিন বি বলে কোনো হয় না, ভিটামিন বি কমপ্লেক্স হয়, যেখানে 8টা ভিটামিন মার্চ করা রয়েছে, তাই ভিটামিন বি কে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। তার মধ্যে ভিটামিন বি1 এর কিন্তু রাসায়নিক নাম কি? থিয়ামিন। আর ভিটামিন সি এর হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। আচ্ছা, তোরা বল ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়? স্কারবি। আচ্ছা, এখান থেকে প্রশ্ন আসতে স্কারবি কিসের রোগ? দাঁতের রোগ, জিভের রোগ, মাড়ির রোগ? অ্যাকচুয়ালি দাঁত মাড়িটা এক সাইড দিয়ে দেবে, কেউ দেবে না, দিয়ে দিবে যে জিভ আর মাড়ি, তখন কিন্তু আনসার করতে হবে আমাদের মাড়ি। ঠিক আছে, এগুলো থেকে প্রশ্ন আসবে, কিন্তু আমরা শুধুমাত্র স্কারবি পড়ে চলে যাই। কিন্তু স্কারবিটা কিসের রোগ? ওই মাড়ি থেকে রক্ত বেরোবে, মাড়িটা ফুলে যাবে, ওই রোগটাকে বলা হয় স্কারবি। তাহলে ভিটামিন সি এর অভাবে হয়। এখান থেকে জানছি যে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। এবার দেখ, বলছে কোন বিখ্যাত ব্যক্তি ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, এগুলো হচ্ছে কি ভারতের সবচেয়ে অসামরিক, সামরিক নয় কিন্তু অসামরিক অ্যাওয়ার্ড, ভারতের সবচেয়ে বড় বড়। এই সিকোয়েন্সটা কিন্তু মাথায় রাখবি। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ভারতে যে অসামরিক সম্মানগুলো দেওয়া হয় বা পুরস্কারগুলো দেওয়া হয়, সেগুলো সিকোয়েন্স অনুযায়ী সাজাও বা ক্রম অনুসারে সাজাও। এর মাথায় রাখবি, সবচেয়ে উপরে আছে ভারত রত্ন, তারপর আছে পদ্মবিভূষণ, বি বি, তারপর আছে পদ্মভূষণ, সবার শেষে আছে পদ্মশ্রী। এই সিকোয়েন্সটা মাথায় রাখবি। সর্বপ্রথম আছে ভারত রত্ন, পদ্মবিভূষণ, তারপর পদ্মভূষণ, তারপর পদ্মশ্রী। এবার বলছে, এবার সব ব্যক্তি কিন্তু যে একটা পেয়ে মানে সব পায় এরকম মানে নয়। কেউ ব্যক্তি ভারত রত্ন স্টপ হয়ে গেছে, কেউ পদ্মশ্রী পেয়েছে, কেউ পদ্মবিভূষণ পেয়েছে। ঠিক আছে, এখানে প্রশ্ন রেখেছি যে কোন ব্যক্তি এই 4টে অ্যাওয়ার্ডই পেয়েছে। অপশন: পণ্ডিত রবিশঙ্কর, নাকি বিসমিল্লাহ খান, নাকি জাকির হোসেন, নাকি শিবকুমার শর্মা। আর একবার বলছি, দেখ, পণ্ডিত রবিশঙ্কর, নাকি বিসমিল্লাহ খান, নাকি জাকির হোসেন, নাকি শিবকুমার শর্মা। পণ্ডিত রবিশঙ্কর না, বিসমিল্লাহ খান কিসের সাথে যুক্ত? সানায়ের সাথে যুক্ত বিসমিল্লাহ খান। আচ্ছা, পণ্ডিত রবিশঙ্কর সেতার, পণ্ডিত রবিশঙ্কর, বিলায়েত খান, মণিলাল নাগ, বুদ্ধাদিত্য ব্যানার্জি, নিখিল ব্যানার্জি, এগুলো সব কি সেতারের সাথে যুক্ত। জাকির হোসেন তবলা, জাকির হোসেন, আল্লাক্কা খান, লতিফ খান, এগুলো সব কি তবলা। শিবকুমার শর্মা সন্তর, শিবকুমার শর্মা, রাহুল শর্মা, ভজন সোপরি, এগুলো সব কি সন্তরের সাথে যুক্ত। তাহলে বিসমিল্লাহ খান কি না, 4টেই যে ভারতের বেসামরিক পুরস্কার রয়েছে, সামরিক কিন্তু নয়, সামরিক পুরস্কার সবচেয়ে বড় পরমবীর, তাই তো, কিন্তু বেসামরিক বললে তখন এগুলোকে বলবো আমরা। হ্যাঁ, আচ্ছা, তারপর প্রশ্ন যে রূপদর্শী কোন লেখকের ছদ্মনাম? বিভিন্ন লেখকের ছদ্মনাম থেকে কিন্তু স্টেট লেভেল এক্সামে প্রচুর পরীক্ষায় প্রশ্ন এসছে। হ্যাঁ, সেরকম রেখেছি রূপদর্শী কোন লেখকের ছদ্মনাম। অপশন বলছে কালীপ্রসন্ন সিংহ, নাকি গৌর কিশোর ঘোষ, নাকি অখিল নিয়োগী, নাকি সমরেশ বসু। বলবো আরেকবার অপশনগুলো। রূপদর্শী কার ছদ্মনাম? কালীপ্রসন্ন সিংহ, নাকি গৌর কিশোর ঘোষ, নাকি অখিল নিয়োগী, নাকি সমরেশ বসু। I think গৌর কিশোর ঘোষ, রূপদর্শী গৌর কিশোর ঘোষ। আচ্ছা, কালীপ্রসন্ন সিংহের কি? হুতুম পেঁচা। আচ্ছা, হ্যাঁ, হুতুম পেঁচা, শুধু হুতুম পেঁচা। নকশি কাটার মাঠ যেটা বলতে চাইছিস তুই, সেটা হচ্ছে তো জসিমউদ্দিনের, পল্লী কবি জসিমউদ্দিনের নকশি কাটার মাঠ। আচ্ছা, জাকির হোসেনের তবলা, সরি জাকির নিয়োগী, ওটা আগের প্রশ্ন বলে দাও। ঠিক আছে, অখিল নিয়োগী স্বপন বুড়ো, স্বপন বুড়ো কার? অখিল নিয়োগী। আর সমরেশ বসু কালপুর। আর রূপদর্শী কোন লেখকের ছদ্মনাম? গৌর কিশোর ঘোষ। আচ্ছা, শেষ প্রশ্ন আজকে, যে বাঘ গুহা কোন রাজ্যে অবস্থিত? এটা স্ট্যাটিক পার্ট থেকে রেখেছি। স্ট্যাটিক পার্ট যদিও কিছু বোঝার জিনিস নয়, এটা একটু মুখস্থ করতে হবে। প্রতিটা আমি প্র্যাকটিস সেটে একটা দুটো করে স্ট্যাটিক পার্ট রাখছি, যেগুলো তোমরা খাতায় যদি নোট ডাউন করো, আস্তে আস্তে একটা কম্পাইল নোটস তৈরি হয়ে যাবে, যেটা তোমাদের ক্ষেত্রে যখন পরীক্ষা দিতে যাবে সেই দিনের আগের দিন রাত্রিতে কি করবে না, শুধুমাত্র ওই নোটসটা শুধু একবার অ্যাট এ গ্ল্যান্স শুধু চোখ বুলিয়ে দেবে, তাহলে কিন্তু সব রিক্যাপ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, বাঘ গুহা কোন রাজ্যে অবস্থিত? অপশন বলছে মধ্যপ্রদেশ, নাকি উত্তরপ্রদেশ, নাকি ছত্তিশগড়, নাকি তামিলনাড়ু।
বাঘ গুহা কোথায় আছে? মধ্যপ্রদেশ। হ্যাঁ, আমরা জানি যে বাঘ রাজ্য কাকে বলা হয়? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশকে জঙ্গলের পরিমাণ বেশি। হ্যাঁ, যদি বলা হয় ভারতের সবচেয়ে জঙ্গলের পরিমাণ কোন আছে বেশি? মধ্যপ্রদেশ। হ্যাঁ, কিন্তু যদি পার্সেন্টেজ আকারে বলে সেটা মণিপুর। কিন্তু হবে না। হ্যাঁ, মিজোরাম। মিজোরাম। সবচেয়ে ভারতে জঙ্গলের পরিমাণ বেশি মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। আর পার্সেন্টেজ ওয়াইজ বললে মিজোরাম। তাহলে জঙ্গল যেহেতু বেশি আছে তাহলে সেখানে তো বাঘ বেশি থাকবে। তাহলে বাঘ রাজ্য বলা হয় মধ্যপ্রদেশকে। আর কি বাঘ গুহাও কিন্তু আছে মধ্যপ্রদেশ। আচ্ছা, আজকের ক্লাস এখানেই শেষ করছি। যদি আমাদের ক্লাসটা তোমাদের ভালো লাগে তোমরা বন্ধুদের মধ্যে প্রচুরভাবে শেয়ার করবে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।